ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যটি প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার, আর বর্ষায় এর রূপ আরো প্রস্ফুটিত হয়। এমনই এক সুন্দর জায়গা হলো দলমা, যেখানে কলকাতা থেকে ঘন্টা চারেকের মধ্যে পৌঁছে যাওয়া যায়। আর এর সাথে ঘুরে দেখা যায় পাহাড়, জঙ্গল, ড্যাম, লেক, যেখানে একসাথে নেওয়া যায় বোটিং ও ওয়াইল্ড লাইফ সাফারির মজা। আর থাকার জন্য রয়েছে পাহাড়ের নিচে সুসজ্জিত কটেজ। এই ভিডিওতে আমরা তুলে ধরব খুব সহজেই কিভাবে ঘুরে আসা যায় দলমা ও তৎসংলগ্ন অঞ্চল। চলুন তবে ঘুরে দেখি দলমা। এখন তো বর্ষা এসেই গেছে, আর বর্ষা মানেই ট্যুর প্ল্যানার ব্লগের বর্ষা সিরিজ শুরু হয়ে গেছে। তো বর্ষায় আবার একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে এগিয়ে যাওয়া, আর ঠিক সেই কারণেই আমরা ট্যুর প্ল্যানার ব্লগ এখন এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমাদের পিছনেই রয়েছে হাওড়া রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস। এখন সেই ট্রেনে করে এগিয়ে যাওয়া আমাদের আজকের নতুন গন্তব্যের দিকে। বন্দে ভারত করে আমরা এখন এসে পৌঁছে গেছি টাটানগর জাংশনে। ট্রেনে তো অলরেডি চা তারপর ব্রেকফাস্ট সার্ভ করা হয়েইছে, তো এখন পেট ভর্তি আছে। আপাতত আমরা বাইরে বেরোবো। আমরা এখন রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরোবো এবং বাইরে দেখি গাড়ি কি পাওয়া যায়, আর তারপর বাইরে বেরিয়ে বাইরে থেকে গাড়ি নিয়ে আমরা এগিয়ে যাব আজকের আমাদের ট্যুর প্ল্যান যেরকম সেই অনুযায়ী। টাটানগর জাংশনের বাইরে অনেক অটো পাওয়া যায়, তবে খুব বেশি গাড়ির অপশন দেখলাম না। টাটানগর জাংশনের বাইরে এই যে আমাদের গাড়ি রয়েছে, এবার গাড়িতে ওঠার পালা এবং তারপরেই এগিয়ে চলা। টাটানগর বা জামশেদপুর শহরটি খুব সুন্দরভাবে সাজানো। শহর ছাড়িয়ে একটু বাইরে বেরোতেই দলমা পাহাড়ের রেঞ্জ চোখে পড়ল। আমরা আজ থাকব দলমা পাহাড় শ্রেণীর পাদদেশে অবস্থিত মাকুলাকোচা বন বাংলোতে, তাই সেদিকে এগিয়ে চললাম। ট্রেন থেকে নেমে আমরা প্রথমেই চলে এসেছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত মাকুলাকোচাতে। মাকুলাকোচা ইকো রিসোর্ট বা রিসোর্ট ইকো হাট যাই বলুন না কেন, সেখানে থাকার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। সেটি অবশ্যই ফরেস্টের রেস্ট হাউস এবং তার সাথেই রয়েছে মাড হাউস। তো মাড হাউস নিয়ে অনেকেরই অনেক সংশয় রয়েছে। আমরা এসে খুব একটা খারাপ দেখলাম না বন্দোবস্ত, আর সব থেকে বড় কথা চার্জেসটা হচ্ছে মাত্র 600 পার নাইট। আর ওই মাড হাউস যেরকম পুরো মাটিরই এবং ভেতরে কুলার রয়েছে। আমরা এখন রয়েছে বর্ষাকালে, এখন তো ওয়েদারটা ভারী মজাদার। মাঝে মাঝে খুবই একদম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে, একটা মেঘলা ওয়েদার, দেখতেও খুব সুন্দর লাগছে ওই দলমা রেঞ্জটা। আর ঠিক উল্টো দিকেই হরিণরা চড়ে বেড়াচ্ছে, এটাই এই জায়গার মেন ইউএসপি। মাড হাউসটি প্রকৃতই মাটির দেওয়াল দ্বারা তৈরি।
বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে কুলার, টিভি, চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। খাটটা দুজন শেয়ারের জন্য উপযুক্ত। বাথরুমে গিজার আছে। জামশেদপুর শহরের কোল ঘেঁষে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। সেই নদীর তীরে গড়ে উঠেছে জেডা শিব মন্দির। আমরা সেই মন্দির দর্শন করতে এগিয়ে চললাম। যেটা শিব মন্দিরে আমরা প্রথম এসেছি এবং এখানে দর্শনের মাধ্যমে আমরা আজকে আমাদের ঘোরাঘুরিটা শুরু করলাম। এই যে পিছনেই রয়েছে মন্দির, এখন মন্দিরের ভেতরে যাওয়া যায়। এখানে মন্দিরের ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ। সুবর্ণরেখা নদীর ওপর সুন্দর বাঁধানো ঘাট আছে। মন্দিরে পুজো দেওয়ার জন্য বাইরে বেশ কিছু পুজো সামগ্রীর দোকান আছে। সুবর্ণরেখা নদীর ওপর বেশ কিছু ড্যাম নির্মিত হয়েছে। আমরা এক এক করে ড্যামগুলো দেখতে এগিয়ে চললাম। আমরা এখন এগিয়ে চলেছি চান্ডিল ড্যামের দিকে। ড্যাম দেখা যাচ্ছে, ড্যাম পৌঁছতে আরো 1.5 কিলোমিটার বাকি আছে। আর এই যে পিছন দিয়ে বয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদী, এই জায়গাটায় দাঁড়াতে বাধ্য হয়েছি, কারণ দেখুন ওই যে ড্যাম থেকে জল ছাড়ছে, যে জলটা নেমে আসছে, হঠাৎ করে দেখলে মনে হবে যেন দুধের মতন সাদা জলরাশি নেমে আসছে। আমরা এখন রয়েছি সুবর্ণরেখা নদীর ওপর চান্ডিল ড্যামে। এই চান্ডিল ড্যাম ঝাড়খণ্ডের অন্যতম ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোর মধ্যে একটা। প্রচুর মানুষ, স্থানীয় মানুষ এবং তার সাথে অবশ্যই বাইরে থেকে মানুষজন ভিড় করেন এই চান্ডিল ড্যামে। চান্ডিল ড্যামে এসে যেরকমটা বললাম, চাইলে আপনারা বোটিং করতে পারেন। এই যে বোটিংয়ের বিভিন্ন রকমের অপশন রয়েছে। আর এছাড়াও জাস্ট বোটিং না করে শুধু চান্ডিল ড্যামের সৌন্দর্য উপভোগ করতে চাইলেও আসতে পারেন চান্ডিল ড্যাম। চান্ডিল ড্যামে চাইলে বোটিং করা যায়। বোটিংয়ের আলাদা আলাদা রেট রয়েছে, মানে কতজন বোটিং করবেন তার উপরে বিভিন্ন রকমের ভাড়া রয়েছে। এই যে এখানে টিকিট কাউন্টার, এখান থেকে আপনাদের বুক করে তারপরেই যেতে হবে বোটিং করতে। আমরা চান্ডিল ড্যামে বোটিং করতে এগিয়ে চললাম। বর্ষায় বোটিংয়ের সময় মাথায় রাখবেন, হাওয়া বেশি দিলে বোটিংয়ের সময় লেকের জলের ঝাপটায় ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের সাথেও তাই হলো। চান্ডিল ড্যাম দেখে আমরা এগিয়ে চললাম পাহাড়ে ঘেরা আরেক অপূর্ব সুন্দর ড্যাম, পালনা ড্যাম দেখতে। আমরা এখন এসে পৌঁছে গেছি পালনা ড্যাম। এটাও সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত আরেকটি ড্যাম। চান্ডিল ড্যাম থেকে বেশ কাছেই, আর হাইওয়ে থেকে মাত্র 2.5 কিলোমিটার ভেতরে ঢুকলেই এই ড্যামের কাছাকাছি আসা যায়। এই ড্যামটার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এই ভীষণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, নিরিবিলি, এখানে সেরকম মানুষজনের ভিড় হয় না। তাও যখন সিজন থাকে কিছু মানুষ আসলেও ওই চান্ডিলের মতন ভিড়টা নেই। আর এইখানে প্রকৃতিটা দেখুন, একদম প্রকৃতির কাছাকাছি আপনি পৌঁছে যাবেন এই ড্যামে আসলে।
বেলা অনেক হলো, লাঞ্চ করতে হবে। হাইওয়ের ধারে অনেক রেস্তোরাঁ আছে, আমরা একটা রেস্তোরাঁয় ঢুকে লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ সেরে বৃষ্টি ভেজা প্রকৃতির শোভা দেখতে দেখতে আমরা বিজয়গিরি ড্যামের দিকে এগিয়ে চললাম। প্রবল মেঘের গর্জন তার সাথে বৃষ্টিকে সঙ্গী করে আমরা এখন এসে পৌঁছে গেছি বিজয়গিরি ড্যামে। আজকে আমরা সকাল থেকে দিনভর শুধু ড্যাম দেখছি, একটার পর একটা ড্যাম আমরা দেখে চলেছি। আর প্রত্যেকটা ড্যামকেই আরেকটা ড্যামের থেকে একেবারে আলাদা লাগছে। তার কারণ হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতি প্রত্যেকটা জায়গায় একেবারে অন্যরকম। কিন্তু মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে দূরের পাহাড় এবং সবুজ হয়ে রয়েছে সেই পাহাড়, আর তার মাঝখানে প্রত্যেকটা ড্যাম জলে ভরপুর। এখন আমরা এসে পৌঁছে গেছি চিরুডি আর্টিস্ট ভিলেজে। আর 5টা গ্রামের মতোই এটাও ঝাড়খণ্ডের একটা গ্রাম, কিন্তু সাধারণ গ্রাম থেকে কি করে এটা হয়ে উঠলো অসাধারণ এবং কেন এখানে আসা, আজকে সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করব। তো এই গল্পগুলো করার আগে চলুন একবার গ্রামটা ঘুরে দেখে নিই। ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন চিরুডি আর্টিস্ট ভিলেজ। এই আর্টিস্ট ভিলেজ বলার কারণটা হচ্ছে এই গ্রামের প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে রয়েছে এরকম অসাধারণ চিত্রকলা। সাধারণ একটা গ্রাম থেকে আর্টিস্ট ভিলেজ হয়ে ওঠার যে পুরো ব্যাপারটা, সেটা জেনে নেব এই পুরো প্রজেক্টটার যে মূল উদ্যোক্তা মনীষ, ওর কাছ থেকে। আমরা এখন আছি ঝাড়খণ্ডের দলমার কাছে চুরুডি গ্রামে, আর সেই গ্রাম আর্টিস্ট ভিলেজ নামে পরিচিত। তো সেই গ্রামের প্রধান উদ্যোক্তা मनीष আমার সঙ্গে রয়েছে। मनीष, ये जो पेंटिंग है इसको क्या बोलते हैं? सराई पेंटिंग बोलते हैं क्या? हाँ, इसको सोहराई पेंटिंग बोलते हैं। हम लोग का झारखंड का लोक चित्रकला है। लोक चित्रकला है। तो तुम मतलब ये जो आइडिया मतलब कैसे आया तुम्हारा? ये तो अपना ट्रेडिशन है, और आइडिया बोले तो मैं एक फाइन आर्ट का स्टूडेंट हूँ, तो मैं हमेशा पेंटिंग करते रहता था, लेकिन उसमें हर जगह मेरा नाम होता था कि नहीं, मनीष महतो चिरुडी गांव से अच्छा काम कर रहे हैं। तो इस चीज़ से मैं अपने आप को खुश नहीं महसूस कर पा रहा था। मैं सोच रहा मैं तो अपने लिए नाम कर रहा हूँ, लेकिन हमारा गांव का क्या हो रहा है? चिरुडी गांव का नाम हो रहा है, लेकिन चिरुडी गांव के लोग तो इसमें नहीं है। तो जब इस लाइन में हूँ तो और लोगों को भी इस लाइन में जोड़ा जाए, आर्ट की लाइन में जोड़ा जाए, तो यही सोच के साथ महिला लोग को जोड़ना स्टार्ट किया। ये 21 अप्रैल 2024 को स्टार्ट किया। अच्छा, अभी इधर कितना गांव के लोग मतलब ये काम करता है तुम्हारा गांव में? लगभग हम लोग 50 हैं। 50 घर करते हैं, महिला बच्चे लोग और लड़का लोग मिला के। अच्छा, तो ये जो मतलब पेंटिंग वगैरह है, इसका जो पीछे का जो स्टोरी है, कोई स्टोरी है क्या इसका? हाँ, पीछे? ये स्टोरी है। क्या स्टोरी है इसका पीछे? इसमें ज़्यादातर हम लोग पेंटिंग करते हैं, इसमें पशु पक्षी मतलब नेचर रिलेटेड। हाँ, और ये पेंटिंग होता है दिवाली के टाइम। दिवाली से पहले जो घर का साफ सफाई होता है उस टाइम होता है। उस टाइम हम लोग पूजा करते हैं
पशु मतलब गाय बैल भैंस इस सब का पूजा करते हैं। तो पूजा हम लोग करते हैं, उससे पहले हम लोग घर को सजाते हैं और ये 3 रंगों से 4 रंगों से सजाते हैं, लाल मिट्टी, पीला मिट्टी और सफ़ेद मिट्टी। अच्छा, तो ये তো उसका मतलब उसी मिट्टी का कलर से ये कलर आता है। हाँ, ये कलर आता है। তো আপনারা দেখলেন, আমরা আপনাদের ঘুরে দেখালাম এই আর্টিস্ট ভিলেজ। আপনারা চাইলে এখানে আসতে পারেন, আমি মনীষের নাম্বার দিয়ে দেবো, মনীষের সঙ্গে যোগাযোগ করে আপনারা আসতে পারেন, এখানে ঘুরে দেখতে পারেন। আপনাদের কিন্তু আশা করি খুব ভালো লাগবে এই গ্রাম। এবার আমরা ফেরার পথ ধরলাম। মাকুলাকোচা পৌঁছতে সন্ধে হয়ে গেল। রাতে ভাত, ডাল, সবজি, ডিমের অমলেট দিয়ে ডিনার সেরে নিলাম। সকালে ঘুম থেকে উঠেই মাকুলাকোচার ক্যাম্পাসটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। এখানে ডিয়ার রেস্কিউ সেন্টারে প্রচুর হরিণ আছে। একটা বাটারফ্লাই পার্ক আছে বটে, কিন্তু সারা সময়ই বন্ধ থাকে। পাশেই একটি কুনকি হাতির আস্তানা আছে। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিলাম। দলমাতে জঙ্গল সাফারি শুরু হয়েছে। আজ আমরা সাফারি করতে যাব। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর আপনারা চাইলে জঙ্গল সাফারিও করতে পারেন। এই জায়গা থেকে আপনারা সাফারি গাড়ি বুক করে ঘুরে আসতে পারেন জঙ্গলের ভেতরটা। আমরাও ঠিক যেরকমটা করছি। তো এর জন্য রেটটা যেটা দেখলাম 2800 টাকা, এবং সেটা একটা 10 জনের পুরো গাড়ি। সুতরাং জঙ্গল সাফারির মাধ্যমে যদি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকে এক্সপ্লোর করতে চান, ঘুরে দেখতে চান, তাহলে এখান থেকে বুক করে নিতে পারেন জঙ্গল সাফারি। একটা ব্যাপার বলে রাখি, মাকুলাকোচা থেকে দলমা হিলটপের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। এই পথে প্রাইভেট ভেহিকল নিয়েও আসা যায়। জঙ্গল সাফারি করলে সাফারি গাড়িতে দলমা হিলটপ ছাড়াও দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্দরে আরও বেশ কিছু সুন্দর জায়গায় ঘুরে আসা যায়, যার পারমিশন কিন্তু প্রাইভেট ভেহিকলসগুলোকে দেওয়া হয় না। আমরা এখন রয়েছি দলমা হিল টপে, আর এখানে অ্যাম্বিয়েন্সটা দেখুন। চারদিকটাতে পুরো মেঘ ঘিরে ধরেছে, মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, আর তার সাথে একটা বেশ ঝোড়ো হাওয়া, আর ওই গাছগুলো হাওয়ায় যখন দুলছে তার একটা শোঁ শোঁ আওয়াজ, সব মিলিয়ে একটা অদ্ভুত, কি বলবো, একটা মায়াবী একটা পরিবেশ এখানটায় তৈরি হয়েছে। আর ওই দিকে রয়েছে ওয়াচ টাওয়ারটা। এখন তো একদম বললাম পুরো মেঘ, মানে ওই দিকে কী আছে সেটাই দেখা যাচ্ছে না, কিন্তু একটা পরিষ্কার ঝকঝকে দিনে ওই ওয়াচ টাওয়ারের ওপর থেকে পুরো নিচের সিটিটাকে দেখতে পাওয়া যায়। দলমা টপে একটা বজরংবলীর মন্দির আছে। বজরংবলী মন্দির দেখার পর এদিকে আরও একটি মন্দির রয়েছে এই পাথরের ফাঁকে, তো সেটাও আপনারা দেখে নিতে পারেন। মানে গুহায় একটা মন্দির আর কি। আর এই যে জায়গাটা বলছি বারবার, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়ার তোড়ে মাঝে মাঝে এক জায়গায় দাঁড়িয়ে থাকাটাই দুষ্কর হয়ে যাচ্ছে। আর আমরা যে বজরংবলী মন্দির দেখলাম, সেই মন্দির দেখার পর আমাদের ওই ওপর থেকে অতগুলো সিঁড়ি নেমে আসতে হয়েছে, এবং এখনও অতটা সিঁড়ি নামলে তবে আমরা নিচে পৌঁছতে পারবো। এই সিঁড়িগুলো বেশ ভালোই স্টিপ, এবং বৃষ্টি হয়েছে বলে একটু ভয়ই লাগছে পিছলে যাওয়ার। আর তার সাথেই প্রচণ্ড হাওয়া, নিজেদেরকে স্থির রাখাটাই একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এগুলোই একটু যা চ্যালেঞ্জ, আর এমনি ভালোই লাগবে জায়গাটা।
আমার পিছনে এই যে গুহাটা রয়েছে এটি হলো দলমা দেবীর মন্দির। অনেকেই এই পথে যান যখন একবার এখানে থেমে দেবীর কাছে প্রণাম জানিয়ে তারপরে এগিয়ে যান হিলটপের দিকে। আমরা অবশ্য ফেরার পথে দলমা দেবীর মন্দিরে এসেছি তার দর্শন করতে। আমরা এখন সাফারি গাড়ি করে ঘুরছি, তো জঙ্গলের ঘুরতে ঘুরতে মাঝে মাঝে কিছু কিছু জলাশয় তালাব আমরা দেখতে পাচ্ছি। তো এরকমই একটা তালাব হচ্ছে বারকা তালাব, তার সামনে আপাতত আমরা একটু দাঁড়িয়েছি। দলমা পাহাড়ের রেঞ্জে কিন্তু প্রচুর ভেরিয়েশন আছে, কোথাও শালের ঘন জঙ্গল তো কোথাও গ্রাসল্যান্ড, আর এর মাঝে মাঝেই ছোট জলাধার আছে যেখানে জীবজন্তুরা জল খেতে আসে। জঙ্গল সাফারি ছাড়া এই জায়গাগুলো দেখা যাবে না। আমরা জঙ্গল সাফারিতে বেশ কটা হরিণ, ময়ূর ও জায়ান্ট স্কুইরেল দেখলাম। দলমা পাহাড়ের উপরে আছে পিন্ডারবেরা রেস্ট হাউস। আমরা সেখানটা ঘুরে দেখতে এলাম। এখানেও থাকা যায়, ভাড়া 4000 টাকা, তবে সচরাচর বুকিং পাওয়া যায় না। এখান থেকে পরিষ্কার দিনে পুরো জামশেদপুর শহরের বার্ডস আই ভিউ পাওয়া যায়। বন্ধু বান্ধব নিয়ে বা পরিবারের সাথে এখানে একটা রাত কাটালে ভালোই লাগবে। আমরা এবার মাকুলাকোচার দিকে ফিরে চললাম। এবার লাগেজ নিয়ে আমরা জামশেদপুর শহরের দিকে এগিয়ে চললাম। আজ আমরা জামশেদপুর শহরে থাকবো। আগামীকাল জামশেদপুর সংলগ্ন জায়গাগুলো ঘুরে দেখে ফেরার ট্রেন ধরব। জামশেদপুরে অনেক হোটেল আছে। আমরা বিষ্ণুপুরে আমাদের পছন্দসই একটা হোটেলে উঠলাম। সন্ধ্যায় জুবিলি পার্ক ঘুরে দেখতে এলাম। সুন্দর আলোকসজ্জিত পার্কে ফোয়ারার খেলা চলছে। এরপর হোটেলে ফিরে ডিনার সেরে নিলাম। আজ সকালে হোটেলের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট সেরে জামশেদপুর শহর সংলগ্ন জায়গাগুলো ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। প্রথমেই চলে এলাম স্যার দোরাবজি টাটা পার্কে। সুন্দর সাজানো পার্ক, এখন অবশ্য বন্ধ, বিকেল 4টে খোলে। এরপর এলাম চিড়িয়াখানায়, এটিও সকালে বন্ধ, খুলবে 10টার পর। এন্ট্রি ফি জনপ্রতি 50 টাকা, বাচ্চাদের জন্য 30 টাকা। এর সন্নিকটেই আছে XLRI এর ক্যাম্পাস। এরপর আমরা এগিয়ে চললাম সঙ্গম পয়েন্টের দিকে। আমরা এখন যে জায়গাটায় রয়েছি এটি হলো খারকাই নদী এবং সুবর্ণরেখা নদী, এই দুটির মিলনস্থল। তো এই জন্য এই জায়গাটা সঙ্গম নামেই বেশি পরিচিত। এই সঙ্গম স্থলে প্রচুর মানুষ আসেন এই জায়গাটা দেখার জন্য। এই যে এদিক থেকে এটা আসছে খরকাই নদী আর ওদিকে রয়েছে সুবর্ণরেখা নদী, দুটো এখানে এসে মিলিত হয়েছে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয় রে, চাহে মেঘায় রে, অকুল আমরা এবার এগিয়ে চললাম ডোবো ড্যামের দিকে। আমরা এখন চলে এসেছি ডোবো ড্যাম দেখতে। সুবর্ণরেখা নদীর ওপর এই ড্যামটি অবস্থিত। এই ড্যামটি মাকুলাকোচা বা জামশেদপুর দুটোরই ঠিক মাঝামাঝি একটা জায়গায় অবস্থিত, তাই আপনারা যে কোনো জায়গা থেকেই ঘুরে দেখতে পারেন ডোবো ড্যাম। তবে ডোবো ড্যামের একদম কাছ অবধি গাড়ি আসে না, গাড়ি একটু দূরে রেখে আমরা পায়ে হেঁটে এই জায়গাটায় এসেছি। আর এই যে জায়গাটা, এর যে চারপাশটা দেখুন, সব দিকে পাহাড় আর তার মাঝখানে রয়েছে এই সুন্দর একটা ছোট্ট ড্যাম।
এরপর আমরা এগিয়ে চললাম ডিমনা লেকের দিকে। যাত্রাপথটা অসাধারণ সুন্দর, সবুজ পাহাড়ের গা ঘেঁষে রাস্তা চলে গেছে। আমরা এখন রয়েছি ডিমনা লেকে, বেশ বড় একটা লেক। এই যে লেকের ধার দিয়ে পুরোটা হেঁটে ওই প্রান্তে যাওয়া যায়, গাড়ি আমাদের ওখানে নামিয়ে দিয়েছে। এখন আমরা হেঁটে এই ডিমনা লেককে সাথে নিয়ে এগিয়ে চলবো ওই দিকে। ডিমনা লেক ঘুরে আমরা টাটানগর জাংশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ট্যুর এখন শেষ। আমরা এখন দাঁড়িয়ে আছি টাটানগর স্টেশনের সামনে। আমাদের সঙ্গে যে গাড়িটা দেখছেন, এই গাড়িটাই করে আমরা কিন্তু 3 দিন ধরে ঘুরেছি। ঝাড়খণ্ডের যে কোনো পার্টে ঘোরাঘুরি করতে গেলে আপনারা লাটেহাট ট্যুরিজম থেকে গাড়ি বুক করতে পারেন বা হোটেল বুক করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে দিয়ে দেবো। দাদা খুব ভালো ঘুরিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। টাটানগর জাংশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস ধরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আপনাদের কয়েকটা বিষয় জানিয়ে রাখি। মাকুলাকোচাতে মাঝ হাউস ছাড়াও এসি কটেজ, ব্যাম্বু হাটে থাকার ব্যবস্থা আছে। তবে মাকুলাকোচাতে সার্ভিস কিন্তু একেবারেই ভালো নয়। এই অঞ্চলে গাড়ি ভাড়া কিন্তু 8 ঘন্টার জন্য পাওয়া যায়। 8 ঘন্টা পেরিয়ে গেলে ঘন্টা প্রতি 200 টাকা এক্সট্রা চার্জ লাগে। নিজেদের গাড়ি নিয়ে সহজেই এই ট্যুর করা যায়। মাকুলাকোচাতে ড্রাইভারের আলাদা অ্যাকোমোডেশন আছে, তবে চার্জেবল। দলমা ঘোরার জন্য ভালো সময় হলো শীতকাল ও বর্ষাকাল।